১৯৪৭ সালে ভারত ভাগের সময় যদি মাত্র কয়েকটি রাজনৈতিক সিদ্ধান্ত অন্যরকম হতো, তাহলে আজকের বাংলাদেশের মানচিত্র কি ভিন্ন হতে পারত? যে আসাম একসময় ঢাকা কেন্দ্রিক প্রশাসনিক ব্যবস্থার অংশ ছিল, যে আসামের অর্থনীতি, বাণিজ্য ও জনসংখ্যার বড় একটি অংশের সঙ্গে পূর্ব বাংলার গভীর সম্পর্ক ছিল, সেই আসাম কেন শেষ পর্যন্ত ভারতের অংশ হয়ে গেল? আসাম কি সত্যি পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ হারিয়েছিল? সিলেট কেন বাংলাদেশের অংশ হলো অথচ পুরো আসাম হলো না? আর মাওলানা ভাসানী কেন বলেছিলেন কলকাতা আমার, আসাম আমার, ত্রিপুরাও আমার? প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হবে ১৯০৫ সালের বঙ্গভঙ্গ থেকে শুরু করে ১৯৪৭ সালের দেশভাগ পর্যন্ত এক জটিল রাজনৈতিক ইতিহাস। দেখা হবে কোন সিদ্ধান্ত, কোন নেতৃত্ব এবং কোন আন্তর্জাতিক বাস্তবতা আসামের ভাগ্য নির্ধারণ করেছিল। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশ ও আসামের সম্পর্ক আজকের নয়, শত শত বছর ধরে এই অঞ্চলের মানুষের মধ্যে ছিল অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক যোগাযোগ। ব্রিটিশ শাসনের আগে আসাম ছিল একটি পৃথক ভূখণ্ড। তবে ১৯ শতকের মাঝামাঝি সময়ে ব্রিটিশরা যখন চা শিল্প, কৃষি ও প্রশাসনিক সম্প্রসারণ শুরু করে, তখন পূর্ব বাংলা থেকে বিপুল সংখ্যক কৃষক ও শ্রমিক আসামে যেতে শুরু করেন। বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও বৃহত্তর সিলেট অঞ্চল থেকে বহু মানুষ আসামের উর্বর কিন্তু অনাবাদী জমিতে বসতি স্থাপন করেন। ব্রিটিশ প্রশাসনের অনেক নথিতেই উল্লেখ আছে, পূর্ব বাংলার কৃষকদের কারণে আসামের বিশাল এলাকা কৃষি উৎপাদনের আওতায় আসে। আর এ কারণেই বিংশ শতাব্দীর শুরুতে পূর্ব বাংলা ও আসামের মধ্যে একটি ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। ১৯০৫ সালে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ কার্যকর করে। এই সিদ্ধান্তের মাধ্যমে গঠিত হয় ইস্টার্ন বেঙ্গল অ্যান্ড আসাম নামে একটি নতুন প্রদেশ। ঢাকা হয় এই নতুন প্রদেশের রাজধানী। এর ফলে প্রথমবারের মতো আসাম ও পূর্ব বাংলা একই প্রশাসনিক কাঠামোর অধীনে আসে। নতুন প্রদেশের আওতায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও আসামের বিস্তীর্ণ অঞ্চল অন্তর্ভুক্ত হয়। ব্রিটিশদের যুক্তি ছিল, কলকাতা কেন্দ্রিক প্রশাসন এত বড় অঞ্চল কার্যকরভাবে পরিচালনা করতে পারছে না। অন্যদিকে পূর্ব বাংলার মানুষ মনে করছিল, এর মাধ্যমে তারা দীর্ঘদিনের অবহেলা থেকে মুক্তি পাবে। ঢাকায় নতুন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও অবকাঠামো গড়ে উঠতে শুরু করে। কিন্তু কলকাতা কেন্দ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক অভিজাত শ্রেণীর বড় অংশ এ সিদ্ধান্তের বিরোধিতা শুরু করে। তীব্র আন্দোলনের মুখে ১৯১১ সালে বঙ্গভঙ্গ বাতিল করে ব্রিটিশ সরকার। ফলে আসাম আবার পৃথক প্রশাসনিক একক হিসেবেই ফিরে যায়। ১৯৪০-এর দশকে ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলন ও দেশভাগের প্রশ্ন সামনে চলে আসে। এই সময় মুসলিম লীগ চাইছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে পাকিস্তান গঠন করতে। পূর্ব বাংলায় মুসলিম জনসংখ্যা ছিল সংখ্যাগরিষ্ঠ, কিন্তু আসামের পরিস্থিতি ছিল কিছুটা ভিন্ন। পুরো আসাম প্রদেশে মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্য হলেও সংখ্যাগরিষ্ঠ সে সময় ছিল না। তবে কিছু অঞ্চল, বিশেষ করে সিলেটে মুসলিম জনসংখ্যা বেশি ছিল। আর এ কারণেই মুসলিম লীগের অনেক নেতা আশা করেছিলেন অন্তত সিলেট পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে পারে। ১৯৪৭ সালে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সিলেট জেলার ভবিষ্যৎ নির্ধারণের জন্য গণভোট অনুষ্ঠিত হয়। প্রশ্ন ছিল, সিলেট আসামের সঙ্গে ভারতে থাকবে নাকি পূর্ব পাকিস্তানে যোগ দেবে? গণভোটে অধিকাংশ ভোটার পূর্ব পাকিস্তানের পক্ষেই রায় দিয়েছিলেন। এর ফলে সিলেটের বড় অংশ পূর্ব পাকিস্তানে অন্তর্ভুক্ত হয়। তবে করিমগঞ্জ মহকুমা ভারতের অংশ হিসেবেই থেকে যায়। এই গণভোটের ফলাফল বাংলাদেশের বর্তমান
ভূখণ্ড গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের। অনেকের ধারণা কোনো ষড়যন্ত্রের কারণে আসাম পাকিস্তানে যায়নি, কিন্তু বাস্তবতা ছিল আরও জটিল। প্রথমত, পুরো আসাম মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল ছিল না। দ্বিতীয়ত, আসামের শক্তিশালী রাজনৈতিক নেতৃত্ব ভারতের সঙ্গে থাকার পক্ষে অবস্থান নিয়েছিল। তৎকালীন কংগ্রেস নেতা গোপীনাথ বরদলৈ দৃঢ়ভাবে আসামকে ভারতের অংশে রাখার জন্য কাজ করেন। তৃতীয়ত, ব্রিটিশ প্রশাসনও পুরো আসাম পাকিস্তানের হাতে তুলে দেওয়ার পক্ষে ছিল না, কারণ আসাম ছিল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। চা শিল্প, তেল সম্পদ এবং উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের কারণে এই অঞ্চলটির গুরুত্ব ছিল অনেক বেশি। চতুর্থত, পাকিস্তান আন্দোলনের মূল নেতৃত্বের কাছে পাঞ্জাব ও বাংলা ছিল অগ্রাধিকার। আসাম প্রশ্নটি তুলনামূলকভাবে পিছিয়ে পড়ে, ফলে শেষ পর্যন্ত সিলেট ছাড়া বাকি আসাম ভারতের অংশ হিসেবেই থেকে যায়। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী দীর্ঘ সময় আসামের রাজনীতির সঙ্গেই যুক্ত ছিলেন। তিনি আসামের কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন ও মুসলিম জনগোষ্ঠীর অধিকার নিয়ে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। আর এ কারণে আসামের সঙ্গে তার আবেগীয় ও রাজনৈতিক সম্পর্ক ছিল অনেক গভীরে। পরবর্তীতে তিনি বিভিন্ন বক্তৃতায় কলকাতা, আসাম ও ত্রিপুরার প্রসঙ্গ উল্লেখ করে ঐতিহাসিক অবিচারের কথা বলেছেন। তবে এসব বক্তব্যকে রাজনৈতিক বক্তব্য হিসেবেই দেখা হয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত পরিবর্তনের কোনো বাস্তব রাজনৈতিক প্রক্রিয়া তখনও ছিল না, এখনও নেই। আজকের আসাম ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজ্য, অন্যদিকে বাংলাদেশে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। দুদেশের মধ্যে সীমান্ত, বাণিজ্য, নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে নিয়মিত আলোচনাও হয়। আসামে এখনও ভাষা, নাগরিকত্ব ও পরিচয় নিয়ে বিতর্ক দেখা যায়। বিশেষ করে এনআরসি ও নাগরিকত্ব প্রশ্নে বহু মানুষের উদ্বেগ তৈরি হয়েছে। তবে এটাকে বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়ার আন্দোলন হিসেবে ব্যাখ্যা করা সঠিক হবে না। বর্তমান বাস্তবতায় আসামের অধিকাংশ মানুষ ভারতের নাগরিক হিসেবেই নিজেদের ভবিষ্যৎ দেখেন। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো, মানচিত্র শুধু ভূগোল দিয়েই তৈরি হয় না, তৈরি হয় রাজনীতি, ক্ষমতার সমীকরণ ও সময়ের সিদ্ধান্ত দিয়ে। 1905 সালে আসাম ও পূর্ব বাংলা একই প্রশাসনের অধীনে ছিল। 1947 সালে সিলেটের মানুষ গণভোটের মাধ্যমে পূর্ব পাকিস্তানে যোগ দেয়। কিন্তু পুরো আসামের ভাগ্য নির্ধারিত হয় জনসংখ্যার বাস্তবতা, রাজনৈতিক নেতৃত্ব, ব্রিটিশ কৌশল ও আন্তর্জাতিক সমঝোতার মাধ্যমে। আজ ইতিহাসের দিকে ফিরে তাকালে প্রশ্ন উঠতেই পারে, যদি সিদ্ধান্তগুলো অন্যরকম হতো তাহলে দক্ষিণ এশিয়ার মানচিত্র কি আজকের মতোই থাকতো? সেই প্রশ্নের উত্তর হয়তো ইতিহাসের পাতায় লুকিয়ে আছে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, আসাম ও বাংলাদেশের সম্পর্ক শুধু সীমান্তেরই নয়, ইতিহাস, সংস্কৃতি ও মানুষের দীর্ঘ যোগাযোগেরও এক গল্প। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার ভাবনা কি? নিশ্চয়ই লিখে জানাতে পারেন আমাদের। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।